আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকল বন্ধুগণ কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আসলে আমি কথা বলার উদ্দেশ্য একটি কারণ, সেটি হচ্ছে আমাদের দেশে এখন আরেকটি আইন পাশ হয়েছে বা হতে যাচ্ছে। আইনটি হচ্ছে সিটিতে বড় গাড়ির কিলোমিটার সর্বোচ্চ 40 আর মোটরসাইকেলকে বেঁধে দেওয়া হয়েছে 30, আর কাভার ভ্যান অন্যান্য গাড়িকেও 30 দেওয়া হয়েছে। তো আসলে আর হাইওয়েতে তো আপনারা জানেন 80 স্পিড বেঁধে দেওয়া আছে। এখন আমাদের যে হাইওয়ে রাস্তাগুলা, ধরেন আমি ঢাকা থেকে আজকে কক্সবাজার উদ্দেশ্যে রওনা দিলাম। এখন আমি ঢাকা থেকে কক্সবাজার যেতে আমার কতক্ষণ সময় লাগতে পারে পার আওয়ার 80 কিলোমিটার বেগে চললে? এখন আমি কি আসলে ঢাকা থেকে যখন হাইওয়েতে উঠলাম তারপরে কি আমি 80 কিলোমিটার হর্স পাওয়ার কি চলতে পারতেছি? না, কখনো 40, কখনো 50, কখনো 60, কখনো আবার 100। তো এখন একটি গাড়ি যদি নির্দিষ্ট সময় নিয়ে না চলতে পারে, তো ওই গাড়িটাকে টাইম বেঁধে দিয়ে কি লাভ? কারণ ওই গাড়িটা তো ওই টাইম মতন চলতে পারতেছে না, ওই টাইমে পৌঁছাতে পারছে না। তাহলে কতক্ষণে যায় গাড়িটা পৌঁছাবে? তার কোনো সময় আছে? আর আমাদের রাস্তায় আপনারা জানেন ছোট বড় মাঝারি সব ধরনের গাড়ি চলে। তাহলে ওইখানে যেহেতু সব ধরনের গাড়ি চলে, সেই ক্ষেত্রে একটি গাড়ির গতিসীমা কিভাবে থাকে? যাক, হয়তো দুর্ঘটনা এড়ানোর জন্য বা দুর্ঘটনা থেকে রক্ষা করার জন্য এই নিয়মটা বেঁধে দেওয়া হয়েছে। তো দুর্ঘটনা তো ক্রমাক্রমে ভাবে আপনার যে গাড়ির ওভার স্পিডের কারণে বা ব্যাপহারা গতির কারণে হয়ে থাকে তা না। হ্যাঁ, ব্যাপহারা গতিতে গাড়ি চালালে দুর্ঘটনা ঘটবে, এটা স্বাভাবিক, এটা অস্বাভাবিকের কিছু না। কিন্তু একটি হাইওয়ে রাস্তা যখন আপনি রাত্রে চালাচ্ছেন, রাত্রে হাইওয়েতে পর্যাপ্ত পরিমাণ আলো থাকে না। আর সবাই জানেন যে আমাদের হাইওয়েগুলো খুবই বেহাল অবস্থা। কিন্তু এখন বর্তমানে কিছু কিছু হাইওয়ে আছে আমাদের, যেমন পদ্মা সেতু, তাও এটা ভাঙা পঞ্জতি, এখান দিয়ে কুমিল্লা চিটাং পঞ্জতি। যাক, ওই হাইওয়েতে ঢাকা থেকে চিটাং যে হাইওয়েটা, এটা যতটুকু ভালো আছে তার চেয়ে খারাপও আছে। একটি রাস্তায় কিন্তু পর্যাপ্ত পরিমাণ আলো নেই। এখন পর্যাপ্ত পরিমাণ আলো না থাকায় একটি গাড়ি কিন্তু তার নিজস্ব গতির আলো দিয়ে চলতে হয়। তখন সে তার নিজস্ব আলো দিয়ে চলতে গেলে তাকে অনেক সময় রাস্তার যে বড় বড় গর্ত থাকে বা রাস্তা ঢেউ হয়ে থাকে বা রাস্তার যে কনক্রিটগুলো উঠে থাকে, তখন কিন্তু সে অত একটা খেয়াল করতে পারে না। তখন দেখা গেছে গাড়ির গতিসীমাটা যদি নর্মালি থাকে 60, তখন গাড়িটা যে কোনো একটা দুর্ঘটনা কবলে পড়ে যায়। তো এই দায়ভারটা কে নেবে? আমি আল্লাহর রহমতে বাংলাদেশের 64 জেলা থেকে মোটামুটি 2-3টা জেলা বাদে আমি 64 জেলায় ঘুরেছি। তার ভিতরে আমাদের হাইওয়েগুলো তো আমি মোটামুটি অভ্যস্ত। তা আসলে আমি দেখেছি গাড়ি 80 কিলোমিটারে চলায় যতটুকু সময় লাগে যেতে, ওই সময়টা যদি আমি নির্ধারিতভাবে 80 কিলোমিটার বেগে গাড়ি চালাইতে পারতাম সব সময়, তাহলে এই গতিসীমাটা মানা যায়। তাতে আমাদের নিজেদেরও সেফ, যাত্রীদেরও সেফ আমি মনে করি। আর হ্যাঁ, আমাদের দেশে কিছু দোষ আছে, যেমন আমরা রাস্তা ভালো পেলে বা রাস্তা ক্লিয়ার দেখলে আমাদের নিজেদের একটা গতিসীমা অতিরিক্ত বেড়ে যায়, যেটা না করাই উচিত। আমি বিভিন্ন মাওয়া রোডে দেখছি আমার গাড়ির গতিসীমা 80+95 এরকম যখন থাকে, আমার পাশ দিয়ে একটি বাস ওভারটেক করে, তার গতিসীমা না হইলেও 120 থাকে। আসলে এটি একটু বেশি বাড়াবাড়ি। তো আমাদের দেশে আইন আসলে মানা হয় আবার মানা হয় না, আইনের তেমন প্রয়োগ নাই।
আর সিটির ক্ষেত্রে যেটা বলতে চাচ্ছিলাম, সিটির ক্ষেত্রে হচ্ছে যে গতিসীমাটা বেঁধে দেওয়া হচ্ছে। আসলে আপনাদেরকে আমি একটু ভিডিও দেখাই, আপনারা ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। এই যে ভিডিওটা দেখতে পাইলেন, এই যে জ্যাম, তাহলে গাড়িটা সীমাটা কোথায় পাচ্ছে চলার জন্য, বা এই গাড়িটা কত কিলোমিটার বেগে চলবে এখন বলেন। এখন ঢাকা সিটিতে যদি একটা নির্ধারিত সময় ধরে সব গাড়ি একত্রে চলে, তাহলে গাড়িগুলো কখন সিগন্যাল ক্রস করবে বা কখন কোন সিগন্যালে যাবে বলেন। এত গাড়ি, এখানে গতিসীমা বেঁধে দিলে গ্যাঞ্জাম আরো বেড়ে যাবে। কেননা কারণ সবাই গতিসীমা মানতে গিয়ে সব গাড়ি জটলা লেগে যাবে। তো এটা তো ঢাকা সিটিতে এমনি গাড়ি চলে না, তার ভিতরে আবার গতিসীমা যদি বেঁধে দেওয়া হয় তো মানুষ কিভাবে চালাবে, একটা বিভ্রান্ত তো পড়ে যাবে। দেখা গেল সিগন্যালটা ছাড়লো, অনেকে গতিসীমা দেখতে গিয়ে তার সিগন্যালটা পার হওয়া হলো না, বা সে সিগন্যালের মাঝপথে যায় আটকে গেল, তখন এই আইনের আওতায় ব্যবস্থা চলে আসবে। তখন এটার ইয়াটা কে নেবে? কারণ একটি গাড়ি যখন তার নির্দিষ্ট গতিসীমা লেন না পাবে, সে কিভাবে ওই লেন দিয়ে ওই গতিসীমা মেনে চলতে পারবে? আমাকে একটু মানে জানার খুব ইচ্ছা ছিল আমার। তা আমাদের আসলে আগে আমাদের সিটিতে আমাদের ঢাকা শহরটা হচ্ছে মানুষের কর্মস্থল কেন্দ্র। কারণ মানুষ এখানে ছাড়া কর্মটা অন্য কোথাও পাচ্ছে না। কারণ আমাদের দেশও ছোট, আমাদের অন্য অন্য জায়গায় কাজকর্ম তেমন নাই, তাই সবাই ঢাকা কেন্দ্রিক। কারণ আমাদের উপশহর নাই। কারণ আমাদের যদি উপশহর থাকতো, বিভিন্ন থাকতো, তাইলে আমরা অন্য অন্য সেক্টরে কাজ করতে পারতাম। আর দেখেন ঢাকা সিটিতে যেটা বলতে গেলে স্কুল কলেজগুলো একেবারে পাশাপাশি। আসলে স্কুল কলেজগুলো যদি একটু দূরে হইতো, তাহলে স্কুলের গাড়িগুলো সকালে পার আওয়ারে বেরিয়ে যেত, আবার স্কুল ছুটি হলে সিটিতে ঢুকতো। কিন্তু অফিস আদালতগুলো আমাদের একই জায়গায়। তখন সেই ক্ষেত্রে কিভাবে গতিসীমা মানা যায়, আসলে এটা কতটা কার্যকর হবে তা জানি না। আসলে যারা এ ধরনের আইন পাশ করতেছেন বা পাশ করে, ওনারা আসলে জ্ঞানী মানুষ। তারপরও ওনাদেরকে বলবো, একটি গাড়ির হর্স পাওয়ার দেখতেই পাচ্ছেন। তো যেটা বলতে চাচ্ছিলাম, একটি গাড়ির হর্স পাওয়ার 180, 200, 240 সামথিং, বিভিন্ন গাড়ির বিভিন্ন রকম হয়ে থাকে। তো একটি গাড়ি তো আর 200 হর্স পাওয়ার গতিতে চালানো যায় না, আর ওইরকম রোড থাকে না। আসলে বিভিন্ন দেশে আইন আছে, সব দেশে আইন আছে, সব দেশে আইন মানা হয়। কিন্তু আমাদের দেশের মতন ড্রাইভারদের উপরে যে পরিমাণ আইন, এটা অন্য কোথাও আছে কিনা আমি জানি না। আমাদের দেশে সবচাইতে বেশি গাড়ি চালাইতে গেলে আসলে এই ড্রাইভার ছাড়া কিন্তু গাড়ি চলতেছে না, আবার ড্রাইভার ছাড়া মালিকদেরও দিন চলতেছে না। তাইলে এই ড্রাইভারদের উপর যে এত আইন, আসলে পথচারীরা কি কোনো অন্যায় করে না? ফুট ওভার ব্রিজ থাকতো, পথচারীরা কেন নিচ দিয়ে যায়? এগুলো তো আইনের আওতায় আনা উচিত। ম্যাক্সিমাম দুর্ঘটনায় দেখবেন পথচারীর কারণে। আমি তো বিগত অনেক দিন যাবৎ হাইওয়েতে চলাচলের কারণে আমি দেখি হুট করে একটি মানুষ রাস্তা পেরিয়ে যাচ্ছে, মানে তার কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই, সে ডানও তাকানে বামও তাকান, তার মতন সে হেঁটে যাচ্ছে। তাইলে এই যখন একটি গাড়ি যখন 80 কিলোমিটার বেগে থাকে, তখন ওই গাড়িটা কি হুট করে ব্রেক ধরা সম্ভব হয় কিনা? বা গাড়িটা ব্রেক ধরলো ঠিক, ব্রেকটা মিসও হয়ে যেতে পারে, কারণ মেকানিক্যাল জিনিস, এই জিনিসটা যে কোনো টাইমে ফল্ট হতে পারে। তাহলে এই যে সেন্স, মানুষের আইকিউটা, এটা তো মানুষ কাজে লাগায় না। একটি গাড়ি চালক যথেষ্ট পরিমাণ চায় তার গাড়িটাকে নিরাপদ, মানুষকে নিরাপদে থাকার জন্য, তার যাত্রীদেরকে নিরাপদে পৌঁছানোর জন্য। আবার সবাই যে তা চায় তা না। যে ঢাকা সিটিতে যে লোকাল বাসগুলো চলে আমরা দেখি, বা আমরাও নিজেরাও চলি, যেভাবে রেষারেষি করে, যেভাবে চলে, আসলে এইগুলা যখন আইনের আওতায় আসবে, আসলে দেশটাও খুব সুন্দর হবে, আমাদের দেশের দুর্ঘটনাও অনেক কমে যাবে, আর ড্রাইভারদের প্রতি মানুষের শ্রদ্ধাও বেড়ে যাবে। কারণ আসলে এই বাসগুলার কারণে বরঞ্চ আরও বিভিন্ন রকম ইস্যু হয়ে দাঁড়ায় ড্রাইভারদের উপরে। কারণ ইনারা যদি একটু সতর্ক হয়ে চলে, আসলে রিজিক তো আপনি চাইলেও বাড়াইতে পারবেন না,
আর না চাইলেও কমবে না, কারণ যেটা আল্লাহ আপনার কাছে নির্ধারিত করে রেখেছে এটা আপনি পাবেন। তাহলে কেন, আমার কথা হলো যে ঢাকা শহরে দেখি যেভাবে মনে করেন যে রেশারেশি করে, পারাপারি করে, গাড়ি চলতা রং উঠিয়ে ফেলে গাড়িকে মানে একদম ভেজে গেছে করে মানে যাত্রী নেওয়ার জন্য, তা কি লাভ? আসলে এইগুলো পুলিশ যখন আসে, এগুলো তো আমাদের দেশের জন্য একটা ক্ষতি। যে বাংলাদেশে একটা পর্যটক আসলো, এসে দেখলো বাংলাদেশের গাড়ির খুব বেহাল অবস্থা, গাড়ির রং নাই, গাড়ি নাক নাই, গাড়ির হেডলাইট নাই। আসলে তো এগুলো কি বলবো বলেন? আমার মানে কি বলবো আসলে, বাংলাদেশ নিয়ে বলার কিছু নাই, আবার অনেক কিছু আছে। বাংলাদেশটা আসলে এত সুন্দর একটা দেশ, আমাদের দেশটাই যদি আমরা ঠিক মতো না ঘুরি আসলে বলতে পারবো না। খুবই সুন্দর আমাদের এই বাংলাদেশ, প্রাকৃতিতে ঘেরা, চারিদিকে নদী, পাহাড়, পর্বত, মানে যেদিকে যান আপনি, কোন দিকে আমাদের বাংলাদেশটাকে অসুন্দর বলবেন? সব দিকে আমাদের বাংলাদেশ সুন্দর। তো এই সুন্দর দেশটাকে আরো সুন্দর করতে হলে আমরা মানুষরা আরো সুন্দর হতে হবে, আইনগুলো আরো সুন্দর করে সাজাতে হবে, আইনের পথে আরো সুন্দরভাবে আসতে হবে। সব মানুষ, দেশের মানুষ যদি সুন্দরভাবে আইন মানে, তো আমি মনে করবো আইনের যারা লোক আছে তারাও খুব সুন্দরভাবে আইনটাকে পরিচালনা করবে। তা আসলে গতিসীমার বিষয়টা যেটা নিয়ে কথা, সিটিতে আসলে কতটা কার্যকর হবে তা জানি না, কারণ আসলে আমাদের তো ওইরকম নির্ধারিত কোনো লেন নাই। একই রাস্তায় আমরা হুন্ডা গাড়ি, তারপরে বাস, ট্রাক, সবই একই লেন, কারণ আমাদের রাস্তাঘাট কম, আমরা এইভাবে চলতেছি। আসলে আমাদের উপরে এভাবে আইন বেঁধে না দিয়ে আসলে আইনের আওতায় আনা উচিত, যে কেন দুর্ঘটনাটা ঘটলো, কিভাবে ঘটলো, এটাকে একটু বিশ্লেষণ করে যদি ভালোভাবে পদক্ষেপ নেওয়া যায়, তাইলে মনে হয় আরো দুর্ঘটনা কমে যাবে। তো এটা আইনের প্রতি শ্রদ্ধা রেখে এটাই থাকবে যে যেখানে একটি দুর্ঘটনা ঘটবে অবশ্যই এটাকে ভালোভাবে একটু পর্যালোচনা করে, ভালো করে হাতিয়ে দেখে, যে আসলে দুর্ঘটনাটা কেন ঘটলো, কি কারণে ঘটলো, কেন হলো, এই বিষয়টা যদি একটু ভেবেচিন্তে তারপর আইনের আওতায় একটা মানুষকে আনা যায়, তাহলে আমার মতে একটির দেখা দেখে আরো 10টি এভাবে ভালো হয়ে যাবে। আর আইনের আওতায় দেখা গেছে না বিবেচনা করে, না ইয়া করে একজনকে শাস্তি দেওয়াটা হয় না। আসলে আমি কথাগুলো এই জন্য বললাম, আসলে এই আইনটা নিয়ে আমার একটু চিন্তা ছিল যে আইনটা কতজন মানবে বা মানতে পারে বা মানার মতো কিনা। উম, এটা নিয়ে আমার একটু চিন্তা ছিল, তাই একটু কথা বলতে আসলাম। কারণ ঢাকা শহরে আসলে খুবই জ্যামজট এরিয়া, কারণ সিগনালে ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হয়। আর আমাদের ট্রাফিক ভাইরা তো রোদে পুড়ে যথেষ্ট পরিমাণ ট্রাফিক সিগন্যালকে হ্যান্ডেল করেন। তাদের প্রতি সবসময় সালাম ও শ্রদ্ধা থাকবে, কারণ তারা আসলে খুব পরিশ্রম করে, কারণ এই রোদ্রে তাপে পুড়ে ওনারা হচ্ছে রাস্তাঘাট ক্লিয়ার রাখেন জনগণের সুবিধা দেওয়ার জন্য। আসলে আমরা জনগণরা এত খারাপ, যখন দেখলাম রাস্তায় ট্রাফিক নাই, কেউ কারোর জন্য অপেক্ষা নাই, কে আগে যাবে কে পরে যাবে, খালি এই চিন্তায় থাকে। তাহলে এই ট্রাফিক ভাইরা যখন না থাকে তখন আমি দেখছি রাস্তাঘাটে বিভিন্ন রকম গ্যাঞ্জাম হয়ে যায়, জ্যাম লেগে যায়, ইস্যু হয়ে যায়, রাস্তা ছুটে না। আসলে আমরা মানুষরা আগে ঠিক হতে হবে, আমরা নিজেরা একটু ভালো হতে হবে, কারণ আমরা ধৈর্য ধারণ কম করি। আমরা একই মানুষ আমরা যখন ক্যান্টনমেন্টে ঢুকি তখন আমরা আইন মেনে চলি, আবার ক্যান্টনমেন্ট থেকে যখন বেরিয়ে যাই আমরা আবার আইন ভঙ্গ করে চলি। আবার আমরা একই মানুষ বিদেশে গেলে আইন মানি, আবার দেশে আসলে আইন মানি না। এটার কারণ হচ্ছে একটি, আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল না, আর আমাদের দেশেও ওইভাবে হয়তো আইনটা ভালোভাবে বাস্তবায়ন নাই, এই জন্য হয়তো। তাই আমার কথাবার্তা যদি ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। সবাইকে সালাম জানিয়ে বিদায় নিচ্ছি আজকের মতন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।